একটি গুরুত্বপূর্ণ খবর, পার্থর আরো সম্পত্তির হদিশ। পার্থ চট্টোপাধ্যায় তার আরো সম্পত্তির হদিশ মিলল। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে প্রতিনিধি অর্পিতা। অর্পিতা, কি খবর রয়েছে এই বিষয়ে? আরো সম্পত্তির হদিশ পার্থ চট্টোপাধ্যায়। একেবারে তাই, দেখো, নিয়োগ দুর্নীতির যে মামলা, সেই মামলাতে আরো বেনামি সম্পত্তির হদিশের খোঁজ পেল ইডির আধিকারিকরা। পার্থ চট্টোপাধ্যায়ের এবারে আরো অনেক বেনামি সম্পত্তির হদিশ ইডির। বোলপুর, বিষ্ণুপুর, হাওড়ার বাগনান এবং পাটুলি, এই 4 জায়গায় বিপুল জমির হদিশ পেয়েছে ইডির আধিকারিকরা। এছাড়াও 4টি কোম্পানির হদিশ পেয়েছে, সংস্থা কোম্পানি। সেখানে কিন্তু প্রায় 2 কোটি টাকা রয়েছে বলে ইডির দাবি। এখানে কালো টাকা সাদা করার জন্য এই কোম্পানিগুলিকে ব্যবহার করা হতো বলে ইডির দাবি রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের এখনো প্রায় সব মিলে 14 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি, এমনটাই জানা যাচ্ছে। এবং সেখানে এই পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এখানে তাপস মণ্ডল, তার খর্দায় প্রায় 2.5 কোটি টাকার একটি জমি, তারও হদিশ পেয়েছে ইডির আধিকারিকরা। এবং ইডি সূত্রে খবর যে জমি রয়েছে পাটুলিতে পার্থ চট্টোপাধ্যায়ের, সেখানে কিন্তু 18 কাঠা প্রায় 3টি জমি রয়েছে এবং 2 বিঘা জমি রয়েছে বাগনান। এছাড়াও বিষ্ণুপুর সহ একাধিক জায়গায় বেনামি সম্পত্তি রয়েছে বলে ইডির আধিকারিকরা জানাচ্ছে। অর্থাৎ চার্জশিটে উল্লেখ ছাড়াও আরো বেশ কিছু বেনামি সম্পত্তি এবং বেনামি জমির হদিশ পেল ইডি তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ অর্পিতা। ওদিকে বাঁকুড়া থেকে জিতেছেন অরূপ চক্রবর্তী। জিতেছেন ভোটে, কিন্তু আশানুরূপ ফল হয়নি। আর তাই জিতেই বাঁকুড়া এবার অন্তর্ঘাতের অভিযোগ করছেন অরূপ চক্রবর্তী। তিনি বলছেন বিশ্বাসঘাতকদের চিহ্নিত করে দল থেকে তাড়ানো হবে। সিমলাপালের সভা থেকে কড়া হুঁশিয়ারি দিচ্ছেন। বলছেন দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছে। আমি তাদের বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না। আমি কয়েকদিনের মধ্যে ঘোষণা করব, যারা তৃণমূলের খেয়ে, তৃণমূলের পরে, তৃণমূলের হয়ে বড় হয়েছে, যারা তৃণমূলের পঞ্চায়েত, জেলা পরিষদ ভোগ করেছে, যারা পঞ্চায়েত সমিতিতে আছে, এই বেঈমান বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আগামী দিন মানুষ রায় দেবে। আমরা দল থেকে বিতাড়িত করে দেব। প্রতিনিধি প্রিয়ব্রত আমার সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, এখান থেকে হেরেছেন যিনি, তিনিও এই একই অভিযোগ করেছেন যে দলের মধ্যে অন্তর্ঘাত হয়েছে বলে তিনি হেরেছেন। আবার জিতেও এই অন্তর্ঘাতের কথা বলছেন অরূপ চক্রবর্তী। কাদের দিকে ইঙ্গিত করছেন? দেখো, দলীয় নেতৃত্বের দিকে এবং দলীয় কর্মী বেশ কিছু তাদের কাছে এই দিকে ইঙ্গিত করছে, এটা কিন্তু স্পষ্ট। কেননা যেখানে তিনি দেখাই যাচ্ছে দলীয় নেতৃত্বের কথাই বলছেন, যে বেশ কিছু জায়গায় দেখা গেছে যে দলীয় নেতৃত্ব তারা অন্তর্ঘাতে সামিল হয়েছে এবং তাদেরকে এমনটা ইঙ্গিত, এটা কিন্তু পরিষ্কারভাবে তার করাতেই। যেখানে সিমলাপালে গতকাল যেখানে সম্বর্ধনা অনুষ্ঠান ছিল এবং জয়ী প্রার্থী গিয়েছিলেন অরূপ চক্রবর্তী, সেখানে জয় এসছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে, কিন্তু এই জয় আসানুর রয়, যেখানে প্রার্থী যে সমীক্ষা করেছিলেন ভোট পরবর্তী সেখানে দেখুন দেখা গেছিল যে 1,18,000 ভোটের জয় এসছে এবং সেই জয় কিন্তু কর্মীরাই বলেছিলেন এবং দলীয় নেতৃত্ব বলেছিলেন সেই জয় আসেনি। সেখানে কিন্তু অনেক কম জয় এসছে, সেখানে 32,000-এর কিছু বেশি আসনে জয়লাভ হয়েছে অরূপ চক্রবর্তী। কিন্তু এই যে আশানুরূপ ফল না করা এবং বাঁকুড়া বিধানসভা এলাকার সেই বিধানসভা এলাকাতেও বেশ কিছু জায়গায় দেখা গেছে ফল কম এসছে এবং যেখানে জয় আসেনি বাঁকুড়া বিধানসভা এলাকাতেও, এটা নিয়েই কিন্তু এই অন্তর্ঘাত বা অন্তঃকলহ বলা চলে, এইটা নিয়েই কিন্তু তিনি কষ্ট করতে চেয়েছেন এবং সেখানে তিনি দাবি করেছেন দলীয় নেতৃত্ব যেখানে তাকে চিহ্নিত করা হয়ে গেছে সেই সব নেতৃত্বকে এবং রাজ্যে পাঠানো হয়েছে, এই সব বেঈমান বিশ্বাসঘাতকদেরকে দলে রাখা হবে না এবং আগামী দিনে তাদেরকে দল থেকে তাড়িয়ে দেওয়ার কথাও তিনি বলছেন। অপরদিকে দেখা যাচ্ছে যে বিজেপি নেতৃত্ব তারা কিন্তু বলছেন যে জয় এসছে এবং তিনি যার বিশ্বাসঘাতক বলছেন দলীয় নেতৃত্বকে, সেখানে কিভাবে বলছেন তাহলে কি ভোট চুরি করে এমন ধরনের জয় এসছে, এটা কিন্তু এই জায়গাটা এটাই আমি জানতে চাইবো। বিজেপি বলছে যে তিনি বলছেন দলীয় নেতৃত্ব মানে দল কাজ করেনি, কর্মীরা কাজ করেনি, তাহলে কি জিতলেন কিভাবে? তাহলে কি চুরি করে জিতলেন? প্রশ্ন তুলছে বিজেপি। উনি নিজেই স্বীকার করছেন যে তার দলের লোকেরা তার হয়ে কাজ করেননি। তার মানে উনি কিভাবে তাহলে জিতলেন? বাঁকুড়া লোকসভায় তো উনি জিতেছেন, তাহলে জিতলেন কিভাবে? উনার দলের লোকেরাই যদি ওনার হয়ে কাজ না করে থাকেন তাহলে কি উনি চুরি করে জিতেছেন? উনি নিজেই স্বীকার করছেন সেটা। আর একটা জিনিস বলবো, যে যেমন মানুষ তার মুখ থেকে সেরকমই ভাষা বেরোবে, এটাতে অস্বাভাবিকের কিছু নেই, স্বাভাবিক ঘটনা। দিলীপ ঘোষ যিনি মর্নিং ওয়াকে বেরিয়েই এমন বাইট দেন যা নিয়ে দিনভর চর্চা হয়।
যখন প্রচারে ছিলেন তখন কোনোদিন ব্যাট নিয়ে কোনোদিন হকি স্টিক নিয়ে তিনি প্রচার করেছেন, খেলতে নেমেছেন মাঠে, বলেছেন জোরদার খেলা হবে, এখান থেকে বিরোধী প্রার্থী যারা আছে বা বিরোধী দল যারা আছে সব শূন্য হয়ে যাবে। ভোট মিটে যাওয়ার পরে বলছেন আসন বদল করা হয়েছে, ভাবতে হবে দলকে, সংগঠনকে, কেন এই ভুল হয়েছে, বিস্ফোরক মন্তব্য করছেন। গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে সেই দিলীপ ঘোষের মুখে কথা নেই। দিলীপ ঘোষ চুপ, কিন্তু দিলীপ ঘোষ কেন চুপ? তাহলে কি দিল্লি থেকে নির্দেশ এসেছে বলে দিলীপ ঘোষ চুপ, নাকি দিলীপ ঘোষ নিজের মতো চলেন, হঠাৎ করে মর্জি হলো তাই তিনি কদিন ধরে চুপ করে থাকছেন? কেন চুপ দিলীপ ঘোষ? অর্ণব প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অর্ণব, ভিতরের খবর কি পাচ্ছি আমরা? দিলীপ ঘোষ চুপ কেন হঠাৎ? দেখো, নির্দিষ্ট করে বললে 6 দিন হলো, অর্থাৎ রবিবার থেকে শুক্রবার পর্যন্ত এখনো পর্যন্ত দিলীপ ঘোষ তার স্টাইলে ব্যাটিং করেননি। অর্থাৎ তিনি যে ধরনের কথা বলতে ভালোবাসেন, ছোটকাটা স্পষ্ট কথা, এবং সেটা সংগঠনের প্রশ্নে, নিজের দলের প্রশ্নে, কোনো খামতির প্রশ্নে তিনি বরাবর সকালে মর্নিং ওয়াকে গিয়ে বা বিভিন্ন সময় তিনি সেই বক্তব্য রেখেছেন। কিন্তু প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত হওয়ার পর যাওয়ার পর থেকে যে ছবিটা সবথেকে বেশি ভাইরাল হয়েছে তা দেখা গেছে ডক্টর সুকান্ত মজুমদার, রাজ্যের এমপি, যিনি মন্ত্রিত্বে শপথ নেওয়ার আগে তিনি দিলীপ ঘোষের পা ছুঁড়ছেন। এর বাইরে দিলীপ ঘোষকে কিন্তু সেভাবে সরব হতে দেখা যায়নি। এর পিছনে দুটো কারণ বলা হচ্ছে, আমরা যেটুকু সূত্র মতো খবর পাচ্ছি। এক, দলের তরফে নির্দিষ্টভাবে কোনো বার্তা নিশ্চয়ই তার কাছে এসে পৌঁছেছে, সেটা দলীয় শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বের তরফে তার সাথে যোগাযোগ করা হয়েছে। আর দ্বিতীয়টা, দিলীপ ঘোষ একেবারে নিজের স্টাইলে ব্যাটিং করেন। তিনি হয়তো ভেবেছেন যে লোকসভা নির্বাচনের পর যখন বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন দিকে দিকে, এই অবস্থায় নতুন করে আর কোনো কথা বক্তব্য না বলে, বিজেপি কর্মীদের মনোবলকে না ভাঙতে দিয়ে কিছুটা দিন চুপ থেকে আবারও পরে এ বিষয়ে তার যুক্তি যেগুলো থাকবে তিনি সামনে তুলে ধরবেন। তবে তোমার এই দ্বিতীয় যে কারণটা, সেই কারণের এক সমর্থনে একটা আমরা সূত্র মতো খবরও পেয়েছি। সম্ভবত কাল নয়, রবিবার দিন তিনি তার যে নির্বাচনী ক্ষেত্র, সেটা বর্ধমান দুর্গাপুর লোকসভা দিয়ে তিনি শুরু করতে পারেন হয়তো, এবং সেখানে যারা আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী, তাদের সঙ্গে তিনি মিট করতে পারেন। অর্থাৎ বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন, তাই এই মুহূর্তে তিনি নতুন করে কোনো কথা বলে দলের মধ্যে বিপদ ডেকে না এনে বা দলে কোনো সমস্যা তৈরি না করে একে আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে থাকাকেই বেশি দিতে চাইছেন। এটা দিলীপ ঘোষের নিজস্ব স্টাইল, কিন্তু নির্দিষ্টভাবে যেটা খবর পাচ্ছি, যেখানে দিলীপ ঘোষ চুপ, সেখানে দেখা যাচ্ছে এই লোকসভা ভোটে বঙ্গে বিপর্যয়, অর্থাৎ 18 থেকে 12তে এই আসন সংখ্যা কমে যাওয়ার পর থেকে বঙ্গ বিজেপি নেতাদের এক এক সময় এক এক অবস্থান, এক এক রকম সুর। 21-এর পর 24-এও বঙ্গে বিজেপির বিপর্যয়। আগের থেকে লোকসভায় আসন সংখ্যা কমেছে, হেরে গেছেন একের পর এক হেভিওয়েট পদ্মপ্রার্থী। আর এরপরেই বিজেপি নেতাদের নানা অবস্থান, এক এক নেতার গলায় এক এক রকমের সুর। যেমন দিলীপ ঘোষ ভোটে হেরেই নেতৃত্বকে নিশানা করতে থাকেন, কিন্তু গত কয়েকদিন ধরে একেবারে স্পিকটি নট। শুভেন্দু অধিকারী একটা কথা বলছেন যে যখন হেরে যায় তার উপর দায় চাপানো হয়, যখন জেতে তাকে কিন্তু কেউ কিছু বলে না। এ ব্যাপারে কিছু বলার নেই, পার্টির লোকেরা বলবেন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি কিছুই দেখতাম না। পার্টি স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে, আমি আমার নিজের গাড়িতে, আমি তো সরকারি গাড়ি চড়ি না, আর পার্টি থেকেও তেল নিই না। আমি নিজে তেল ভরে আমার বাড়ির পয়সায়, পেট্রোল পাম্পটা আছে, কয়েক লক্ষ টাকা রোজগার আছে, বৈধ রোজগার, সেই তেল ঢুকিয়ে আমি যাব, এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই। সংগঠিত করার কাজটা আমার নয়, কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা, তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন, আমার পরামর্শটাও মেনে চলেন। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই। 2021-এর বিধানসভা ভোটের পর থেকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তাঁর নেতৃত্বে বারবার ভোটে ধাক্কা খেয়েছে বঙ্গ বিজেপি। 2022-এর পুরো ভোট, 23-এর পঞ্চায়েত, এবার লোকসভা ভোট। বঙ্গে বিজেপির আসন সংখ্যা 18 থেকে নেমে 12। সুকান্ত মজুমদার নিজে অবশ্য ভোটে জিতেছেন, কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন, ফলে এবার বাংলায় বিজেপির নতুন রাজ্য সভাপতি। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ যে ঠিক কি চাইছেন সেটা তার কথায় স্পষ্ট নয়। শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার কেউ দলের বিরোধী লোক নয়, বা কেউ দল ছাড়া অন্য কথা ভাবে না। কোথাও রাজনীতির স্ট্যাটিস্টিক ভুল হতে পারে, কোথাও যে পলিসি নিয়েছি সেটা ভুল হতে পারে। শুভেন্দু অধিকারীকেও আমাদের চাই, সুকান্ত মজুমদারকেও চাই, দিলীপ ঘোষকেও চাই, সৌমিত্র খাঁকেও চাই,
সবাইকেই চাই, কারণ আমরা একত্রিত হয়ে আবার নামতে হবে। প্রত্যেকেই সাবধানী, কেউই হারের দায় নিজের কাঁধে নিতে রাজি নন। আমি ভারতীয় জনতা পার্টি করি, তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না, কেউ তিরস্কারও দিতে পারেন, তির্যক মন্তব্য করতে পারেন। ভালো হলে নিজেদের ক্রেডিট দেন, খারাপ হলে আমার ঘাড়ে চাপান। প্রার্থী নির্বাচন, প্রচার কৌশল, এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে। অনেকের মনেই প্রশ্ন, বঙ্গ বিজেপি তাহলে এবার কোন পথে? কোন নেতার হাতে থাকবে দলের রাশ? কে হবেন বিজেপি রাজ্য সভাপতি? এমন কেউ কি যিনি জিতলে নিজের ঢাক নিজে পেটাবেন না, কিন্তু দল হারলে দায় নেবেন? নিউজ 18 বাংলা। ভোটের পরে আবার ভোট, 10ই জুলাই উপনির্বাচন হবে 4টি বিধানসভা কেন্দ্রে, এবং এখানেও তৃণমূলের চমক আছে। অন্যান্য প্রার্থী কারা কোথায় হবেন সেই সব আগে থেকে মোটামুটি একটা আন্দাজ করা গেলেও চমক বাগদা থেকে সেই ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুর এবারে তৃণমূলের প্রার্থী। কেন, কোন ফ্যাক্টর কাজ করছে জানবো বিরতির পর, সঙ্গে থাকুন।